মেজর স্পিকিং। এই স্যার, টনি স্পিকিং। বর্ডারে সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, বর্ডার একদম সেফ। আরো একবার চেক করো। ওকে স্যার, আমি দেখছি। জয় হিন্দ। জয় হিন্দ। একজন আতঙ্কবাদী বর্ডার পেরিয়ে দেশে ফেরার পথে ইন্ডিয়ান আর্মির হাতে ধরা পড়ে। এই আতঙ্কবাদীর উদ্দেশ্য কি? বোমবাস্ট নাকি বড়সড় কোনো হামলা? তদন্ত চালাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী। বাকি বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আমাদের আনন্দ নিউজ চ্যানেলে। বল কি উদ্দেশ্য তোর? কেন এসেছিস এই দেশে? আমি কোনো দোষ করিনি স্যার, এটা আমার দেশ, আমি আমার দেশে ফিরে এসেছি। বারবার কেন মিথ্যে কথা বলছিস? তুই যদি এই দেশের বাসিন্দা হোস তাহলে তোর পরিচয় কি? আমি ইন্ডিয়ান আর্মি, ঈশান খান। ঈশান খান? আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ চিনি, আজ থেকে 20 বছর আগে ও ইন্ডিয়ান আর্মিতে ছিল। তাহলে ওভাবে চোরের মতো বর্ডার ফিরে আসলো কেন? ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শত্রু দলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের 5 জন সৈনিককে খুন করে পালিয়ে গিয়েছিল। না স্যার, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি দেশকে ভালোবাসি। ভালোবাসিস? দেশদ্রোহী! দাঁড়া টনি, ওর বিচার এই দেশের আইন করবে। ওকে কোর্টে চালান করো। চলো। আরে ওইদিকে কোথায় যাচ্ছ? বাড়ির ভেতরে চলো। আমার একটু ভয় ভয় লাগছে। এই সাহস নিয়ে তুমি বর্ডারে যুদ্ধ করো? ভীতু কোথাকার। মোটেও ভীতু না। ভীতু না তো কি? বর্ডারে যুদ্ধ করতে পারো আর আমার বাবার সামনে বিয়ের কথা বলতে পারবা না? বর্ডারে তো হাতে বন্দুক থাকে, এখানে যে খালি হাতে যুদ্ধে নামতে হচ্ছে। তো বাড়িতে ঢোকার আগে গোলাগুলি করবা নাকি? তুমি বুঝছো না, আমার একটু কেমন কেমন লাগছে। কিচ্ছু লাগছে না, বুক ফুলিয়ে সাহস নিয়ে চলো। ঠিক আছে, চলো। মেরা শের। ঈশান। ইয়েস স্যার। সরি স্যার, সরি আঙ্কেল। আমি তোমার ব্যাপারে তেমন কিছু জানতাম না, কালকে বুড়ির মুখেই সব শুনেছি। তুমি আর্মিতে আছো তাই না? সাথীর দাদু মানে আমার বাবাও একসময় আর্মিতে ছিলেন, অনেক বড় দেশপ্রেমিক ছিলেন তিনি। আমার বয়স যখন 5 বছর তখন বাবা একটা যুদ্ধে শহীদ হন। বাবা মারার কষ্টটা মা সহ্য করতে পারেননি। কিছু সময় পরে মাও মারা যায়। তারপর অনেক কষ্টে চাচা চাচির কাছে আমি মানুষ হয়েছি। আমি জানি বাবা মা হারানো কতটা কষ্ট। তুমি হয়তো ভাবছো এই কথাগুলো তোমাকে কেন শোনাচ্ছি। কেন আঙ্কেল? কারণ আমি চাই না আমার মেয়ে বা তার সন্তানের ভবিষ্যৎ এরকম হোক। মানে? আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। আব্বা, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ও যদি কাল বর্ডারে নিজের প্রাণ হারায় তখন তখন তোর কি হবে? এসব আপনি কি বলছেন আঙ্কেল? দেশের কাজ করে কি অপরাধ? সেসব আমি কিচ্ছু জানি না। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে নিজের পরিবারের কথা আগে ভাবতাম। তাদের জন্য বাঁচবো যারা আমার মুখ পানে চেয়ে বসে আছে। বলো, তুমি কি পারবে সেটা করতে? আমি সাথীকে ভালোবাসি আঙ্কেল, সাথে দেশকেও। আর তাছাড়া আমি তো কোনো খারাপ কাজ করছি না। অত শত আমি বুঝি না। আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসে, তোমার একটা চায়ের দোকান থাকলেও আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম। কিন্তু তুমি এমন একটা কাজ করো যে কাজে জীবনের কোনো নিশ্চয়তা নেই। প্লিজ এরকম বলবেন না আঙ্কেল। সাথীকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বলুন। তোমাকে এই চাকরি ছেড়ে দিতে হবে, পারবে? আব্বা, তুমি দয়া করে এমনটা বলো না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বিয়ে দেব না যখন বলেছি, বিয়ে দেব না।
তোমরা আমাকে অনেক কষ্টে মানুষ করেছো, যখন যা চেয়েছি তাই দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, তাই আমার উপরে সবার আগে তোমার অধিকার বেশি। তুমি যা বলবা তাই শুনতে আমি বাধ্য। তোমার মনে আছে আব্বা, ছোটবেলায় আমার অনেক জ্বর এসেছিল, তখন তুমি সারা রাত জেগে আমার পাশে বসে পানিপটি করে দিয়েছিলে। আমি যখন মাঝরাতে জ্বরের ঘরে খেলনার জন্য বিড়বিড় করছিলাম, তখন তুমি সেই রাতে সমস্ত দোকান খুঁজে খুঁজে আমার জন্য খেলনাটা এনেছিলে। তোমরা এত কিছু করার পরে তোমাদের কথা আমি কি করে না শুনে থাকবো বলো? আব্বা, তুমি কি চাও যে মেয়ের জন্য তুমি সারা জীবন এত কষ্ট করেছো, সেই মেয়ের ভালোবাসার জিনিসটাই হারিয়ে যাক? আঙ্কেল, আমি সাথীকে অনেক ভালোবাসি, সেই সঙ্গে ভারত মাতাকেও অনেক ভালোবাসি। নিজে ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাকে কিভাবে ছেড়ে দেবো বলুন? তোমার ছুটি আর কতদিন আছে? কেন আঙ্কেল? বিয়ের জন্য দিন তো ছুটির মধ্যে করতে হবে, তাই না?